আমি সরাসরি মণিশঙ্কর বাবুর কাছেই আসবো। মণিশঙ্কর বাবু, একটা বিষয় তো ক্লিয়ার অন্তত এই আলোচনা থেকে, রাজনৈতিক জায়গা থেকে দাঁড়িয়ে একটা অন্য রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের নিজস্ব ন্যারেটিভ রয়েছে, রাজনৈতিক ময়দানে একে অপরকে কিস্তিমাত দেওয়ার তাগিদ রয়েছে, প্রত্যেকে সমস্ত জায়গা থেকে রাজনৈতিক অ্যাডভান্টেজ নিতে কেউ ছাড়েন না। কিন্তু একটা জায়গায় কিন্তু এই পাঁচজন মানুষ একটা পয়েন্টে স্থির রয়েছেন, অনড় রয়েছেন। এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন নিয়ে একটা শব্দ খরচ করলেন না। তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিমদের ডেকে বললেন যে তাদের লড়াই, তাদের কষ্ট, তাদের দুঃখের পাশে তিনি রয়েছেন। কিন্তু এখন মানুষের দুঃখের পাশে থাকার সময় নেই, এখন পরিস্থিতি শান্ত করার দরকার, যাতে কারোর বাড়িঘর না পড়ে, দোকান না পড়ে, পেটে লাথি না পড়ে। এই পুলিশ প্রশাসনের ব্যর্থতাটাকে আপনারা কিভাবে ঢাকার চেষ্টা করে যাচ্ছেন লাগাতার নিরন্তর প্রয়াসে? এটা যদি একটুখানি আমাদের কাছে ক্লিয়ারলি বলেন। এবং তার সঙ্গে যেটা আমাদের আজকের টপিক, সত্যি আপনাদের কি মনে হচ্ছে এটা কি ভবিতব্য ছিল, কপালের দোষ, কপালের ফের, যেরকম একটা ঘটনা ঘটে গেল, কিছু করার নেই, ব্যাড লাক, নাকি মনে হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র? মণিশঙ্কর চট্টোপাধ্যায় শেষ বক্তব্য বললেন শশাঙ্ক দিয়ে, আমি ঠিক একদম সঠিক কথাই বলেছেন। আবার এটাও সঠিক কথা যে ভারতবর্ষে একটা ধর্মনিরপেক্ষ দেশ, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। কোন যুগ আগে রবীন্দ্রনাথ ঠাকুর সেটাও ভেবেছিলেন একটা ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন ধর্মকে, যে ধর্মের নামে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই কথাটা তখন তো এরকম পরিস্থিতি হয়নি, কিন্তু তবুও তিনি লিখেছিলেন যে এই পরিস্থিতি বা এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যদি মানুষের মধ্যে সেই সহিষ্ণুতা যদি নষ্ট হয়ে যায়, যদি সেই কী বলবো সহনশীলতা নষ্ট হয়ে যায়, তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে। আমি বলছি, আপনি যেটা বললেন যে পাঁচজন একসঙ্গে একমত হয়েছেন যে সত্যি সত্যি কোনো জায়গায় একটা প্রশাসনের দিক দিয়ে বলুন, পুলিশের দিক দিয়ে বলুন, একটা অবনমন বা অবনমতা ঘটেছে, সেটাকে তো সবাই মানছে। আপনি এখান থেকে কি বলবেন? আমি বলছি যে ভারতবর্ষ একটা দেশ এবং সেই দেশের একটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। একটা সারা দেশে যদি অস্থিরতা তৈরি হয়, তাহলে প্রত্যেকটি রাজ্যে কিন্তু তার সেই আঁচটা কিন্তু লাগবেই। তাহলে আপনাকে না, এই তো যেমন আপনি বললেন যে এই দাঙ্গা দেখছেন, গুজরাট দাঙ্গা আমরা দেখেছি, আজকের দিনে আপনি দেখছেন 92 সাল ছিল, এটা 2025 সাল। আমার আপনাকে মাঝখানে ইন্টারফেয়ার করে বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু আপনি বলেন যে আমি ইন্টারফেয়ার করবেন সেটা ধরে নিয়ে আমি বলেছি, মানে না করলে সেটা আমি অবাক হব না। আমি বলছি সেটা তো একদম নর্মাল প্রসেসের মধ্যেই বলে। আমি বলছি যে দেখুন, এই যে ধর্ম নিয়ে বলছেন যে আমরা বলি না, ন্যারেটিভ তৈরি করি না, এই বিনায়কবাবু যে কিছুগুলো কথাগুলো যেগুলো বলছেন যে আমরা কেউই কিন্তু, যে পাঁচজনকে বলছেন, কেউই কিন্তু মানুষ বিপন্ন এই কথাটা বলতে ভুলে যাচ্ছি। ভারতবর্ষটাকে একটা কর্পোরেট সংস্থা বানানো। আমি আপনাকে তো বলছি না, আমি প্রত্যেকটা চ্যানেলের কথাই বলছি যে প্রত্যেকটা চ্যানেলের সঙ্গে নিজস্ব একটা থাকে। শুনুন, আপনারা যখন প্রত্যেক চ্যানেলে যান সন্ধ্যাবেলা টক শো করার জন্য, সেরকম নয় করে আমারও অনেকগুলো বছর হলো, আমি এর আগে অনেক চ্যানেল চাকরি করে এসেছি, কাজ করে এসেছি, খবর কাগজও করে এসেছি। কোনো জায়গাতেই আমি দেখিনি যে এই ধরনের ঘটনা ঘটলে সেগুলো দেখানো হয়, সেখানে রিপোর্টার পাঠানো হয় বা তার প্রতিবেদন দেখানো হয়, রিপাবলিক বাংলায় দেখানো হয়। সেই জন্য আমরাও এখানে কাজ করতে পারছি, আমরাও সাংবাদিকতা পড়তে পারছি, কারণ ওই যে আপনি বললেন মানুষের কথাগুলো দেখানো যায় বলে, পুরোপুরি আমি মেনে নেব। মানুষের কথা দেখানো যায় বলে, আর বাকি যদি বলেন যে সময় কম বেশি, তাহলে বলি যে আমার প্যানেলের ক্ষেত্রে বলে রাখি অনেক ক্ষেত্রেই একজন বিজেপির প্রতিনিধি থাকেন, বাকি সেক্ষেত্রে কখনো কংগ্রেস থাকে, কখনো বামেরা থাকেন, কখনো অর্থাৎ তারা জোটে মিলে অনেকক্ষণ সময় কথা বলেন, তাদের সঙ্গে আপনার কথা বলছি না, আমি একটা মিডিয়া ন্যারেটিভ বলছি। আমি মিডিয়া ন্যারেটিভ বলছি। আপনি দেখবেন আপনার মতামতটা আমি মেনেই নেবো, এটাও ভাবনা চিন্তা করার মতো নেই। আমি যেটা বলতে চাইছি যে এই ভারতবর্ষটাকে, যে আপনি বলছিলেন না যে ভারতবর্ষ যদি একটা জায়গায় অস্থিরতার সৃষ্টি হয়, তার আঁচটা প্রত্যেকটা রাজ্যে পড়ে, কেন বলছেন ভারতে কি হয়েছে? আমি বলছি এটা কর্পোরেট একটা মানে রাজনীতির দিকে, কর্পোরেটের দিকে, মানে কর্পোরেট পুরো দেশটাকে চালনা করবে, এই জায়গাটা আমরা একটা দেখতে পাচ্ছি। আপনি 26,000-এর কথা বলছেন, চাকরি গেল। আপনি বলুন তো কর্পোরেট সেক্টরে কত লাখ ছেলে মেয়ে চাকরি করে, 1 মান্থের নোটিশ দিয়ে তাদের চাকরি চলে যায়, তারাও ইএমআই দিয়ে বাড়ি কেনে, তাদেরও পরিবার আছে। সেগুলো নিয়ে যারা কর্পোরেট সেক্টরের এন্টিটি দিতে চাইছে, তাদের হাতে দেশটাকে ছেড়ে দিতে চাইছে, তাহলে তাদের পুরো দেশটা ভবিষ্যতে তো এরকম জায়গায়
যাবে সেই কথাটা তো আপনাকে ভাবতে হবে। আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আপনি আজকে আলোচনা পশ্চিমবঙ্গে করছি। এলেই তো বলছি তো, বাংলাদেশ নিয়ে আলোচনা করলেন, জো বাইডেন যখনই যাবে আর যখনই ট্রাম্প চলে আসবে পুরো বাংলাদেশটাকে ভারত ক্যাপচার করে আমেরিকা যাবে। থেকে পশ্চিমবঙ্গে তারপরে যখন আসুন। ট্রাম্প চলে এলো তখন তার ছোট কর্পোরেটের পার্টনার হয়ে গেল আমেরিকা, পায়ে শিকল বেঁধে সেখান থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই ন্যারেটিভগুলো বাংলাদেশ নিয়ে আপনারা তো দিনের পর দিন হিন্দু মুসলিম করে দেখেছেন। জো বাইডেন তো চলে গেছে, ট্রাম্প তো এসেছে, Thank you so তারপরে আপনার much. কি হয়েছে? আপনার বক্তব্যের সময় শেষ। ফলে আপনি না সাবজেক্টটা আমি বলছি মুর্শিদাবাদ নিয়ে যেটা হয়েছে সেটা মানুষ কনফিউজড হয়ে গেছে যে আজকে যখন আপনারা দেখালেন যে ওয়াকফ আইন নিয়ে যখন প্রধান বিচারপতি দেশের বললেন যে একটা সাবজুডিস ম্যাটার নিয়ে কেন গন্ডগোল হচ্ছে, প্রত্যেকটা চ্যানেল ইনক্লুডিং রিপাবলিক বাংলা আপনারা দেখালেন যে দেশের প্রধান বিচারপতি Thank you so much. বিস্ময় প্রকাশ করছে যে সত্যি সত্যি একটা সাবজুডিস ম্যাটার নিয়ে কেন অশান্তি হচ্ছে। আজকে যখন প্রধান বিচারপতি বলছেন, আচ্ছা বলুন তো, যদি একটা পার্সোনাল, আপনি কি স্টুডিও থেকে বেরিয়ে এখানে জগন্নাথ বাবু বা সজল ঘোষের বাড়িতে গিয়ে হামলা চালাবেন, ভাঙচুর না কে করবেন তার চালিয়েছে? জন্য? কে চালিয়েছে ওখানে? আমরা তো বিজেপি চালিয়েছে। আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে বিজেপি রামনবমীতে অশান্তি হলো না বলে এতটা Thank you so much. সময় শেষ। সময় শেষ। Just 10 সেকেন্ড করে নেব। আমি ক্লোজ করব ডিবেট। আরে আপনার চ্যানেল আপনি বলুন না দয়া করে। আপনার কথা চ্যানেল তো কথা শেষ করব, কথা শেষ করব। আমাদের তুমি 18 নম্বরে যাও, 10 সেকেন্ড, সজল ঘোষ 10 সেকেন্ড, প্রত্যেকের কাছে আমি আসবো, দুটো 10 সেকেন্ড, প্রশ্ন করে 10 যেতে সেকেন্ড চাই। just। একজন বলেছে এফআইআর কেন হবে না, এই প্রশ্ন আমার ছিল। 21শে জুলাইয়ের পর কেন এফআইআর হয়নি, বিধানসভা ভাঙার পর কেন এফআইআর হয়নি, 26 দিন রাস্তায় বসে থাকার পর কেন এফআইআর হয়নি। বলেছেন দাঙ্গাবাজদের ধর্ম হয় না। দাঙ্গাবাজদের যদি ধর্ম না হয়, আফজল গুরু হাম শর্মিন্দা হয় তোমারে কাতিল জিন্দা হয় যারা বলেছিল তারা বলছে ধর্ম হয় না। বুড়ানবাণীর মিছিলে যারা হেঁটেছিল মৃতদেহ নিয়ে তারা বলছে দাঙ্গাবাজদের ধর্ম হয় না। আরেকটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছেন মনিরুল দা, শুনতে মণিশঙ্কর দা, শুনতে খুব ভালো লেগেছে। ধর্মের মোহ যারে এসে ধরে সেজন শুধু মারে আর মরে, এই জন্যই তো বলেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।